ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতির একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটার নাম ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। তো প্রথমেই দেখো, আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন তোমরা সবাই জানো যে সমকোণের যে বিপরীত বাহু তাকে আমরা অতিভুজ বলি। অর্থাৎ এখানে সমকোণ বি, তার বিপরীত যে বাহু এসি সেটা হলো অতিভুজ। এখন সমকোণ সংলগ্ন যে দুটো বাহু রয়েছে এ বি এবং বিসি, এই দুটো বাহুর মধ্যে কোনো একটা লম্ব, কোনো একটা ভূমি। এখন এক্ষেত্রে কোনটা লম্ব কোনটা ভূমি সেটা বলার সময় কিন্তু আমাকে ভূমির সঙ্গে কোনটা সমান্তরালভাবে আছে বা ভূমির সঙ্গে কোনটা উলম্বভাবে আছে সেভাবে বিচার করলে হবে না। এখানে আমাকে প্রথমে যে দুটো সূক্ষ্ম কোণ আছে সেই সূক্ষ্ম কোণ দুটোর কথা বিবেচনা করতে হবে। যদি আমি এখানে সি কোণের কথা বিবেচনা করি, তাহলে সি কোণের ঠিক উল্টো দিকে যে বাহুটা রয়েছে, বিপরীত দিকে যে বাহুটা রয়েছে অর্থাৎ এ বি, সেটা হবে লম্ব, আর সমকোণ সংলগ্ন অন্য বাহুটা হয়ে যাবে তখন ভূমি। এখন ঠিক সেই একইভাবে আরেকটা যে সূক্ষ্মকোণ আছে, সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং বাকি দুটো কোণ হলো সূক্ষ্মকোণ। এখানে আরেকটা কোণ যে সূক্ষ্মকোণ, কোণ এ, এই কোণ এ সাপেক্ষে কিন্তু তখন লম্ব হয়ে যাবে কোণ এর উল্টো দিকে যে বাহু বিসি, সেই বাহুটা। আর সমকোণ সংলগ্ন অন্য যে বাহু রয়েছে সেটা হয়ে যাবে ভূমি। এখানে আমি সি কোণ, সি কোণের মান আমি ধরে নিয়েছি থিটা। এই থিটা কোণ বা সি কোণ সাপেক্ষে আমি এখানে লম্ব, ভূমি, অতিভুজ এগুলো বিবেচনা করেছি। অর্থাৎ সি কোণ বা থিটা কোণ সাপেক্ষে এখানে লম্ব হচ্ছে এ বি, ভূমি বিসি এবং অতিভুজ এসি। এখন থিটা কোণ সাপেক্ষে আমি এই যে লম্ব, ভূমি, অতিভুজ ধরেছি, এদের যে কোনো দুটোকে নিয়ে আমি অনুপাত নেব। তাহলে কত রকমভাবে এই অনুপাতগুলো নেওয়া যাবে? আমি মোট 6 রকমভাবে এই অনুপাতগুলো নিতে পারি। দেখো, প্রথম হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা আমি নিতে পারি। অর্থাৎ এই ছবিটার ক্ষেত্রে কি হবে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এ বি বাই এসি। 2 নম্বর অনুপাত আমি নিতে পারি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের বিসি বাই এসি। ঠিক আছে। আরেকটা অনুপাত আমি নিতে পারি লম্ব বাই ভূমি, অর্থাৎ এবিসি ত্রিভুজের এবি বাই বিসি। দেখো, সেটাই লিখেছি, এবি বাই বিসি। আর কি অনুপাত আমি নিতে পারি? আর অনুপাত নিতে পারি আমি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব এবি, অর্থাৎ এসি বাই এবি। আর কি অনুপাত আমি নিতে পারি? অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ এসি, ভূমি বিসি, তাহলে এসি বাই বিসি, তাহলে এসি বাই বিসি লিখেছি। আর কি অনুপাত নেওয়া যেতে পারে? ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি বাই এবি। তাহলে এই যে টোটাল আমি 6 রকমের অনুপাত এখানে পেলাম। এখন এই 6 রকমের যে অনুপাত পেয়েছি, এই 6টা অনুপাত আমি কোন কোন সাপেক্ষে পেলাম? এই থিটা কোণটা সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজ যেগুলো নিয়েছি, সেই থিটা কোণ সাপেক্ষে এই অনুপাতগুলো নিয়েছি। এখন এই থিটা সূক্ষ্মকোণকে নিয়েই যদি অন্য একটা আমি সমকোণী ত্রিভুজ আঁকি বা অন্য অনেকগুলো সমকোণী ত্রিভুজ যদি আঁকি, তারপর যদি সেইগুলোর আমি অনুপাত নিই, তাহলে কি হবে? ধরো আমি অন্য ত্রিভুজ আমি আঁকছি, আমি এইটাকেই আরও আমি যদি আমি বাড়িয়ে দিই, এই ত্রিভুজটাকে যদি আমি আর একটু করে বাড়িয়ে দিলাম, নিয়ে আমি সমকোণী
ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটার নাম দিয়ে দিলাম পি কিউ সি, যার কিউ কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আমি আর একটা ত্রিভুজ আঁকলাম, আর একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ওকে, এই সমকোণী ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এম এন সি, যার এন কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটাই কিন্তু সমকোণী ত্রিভুজ, এবিসি, পিকিউসি এবং এমএনসি প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজগুলো কিন্তু প্রত্যেকেই সদৃশকোণী, কারণ এদের যে সূক্ষ্ম কোণগুলো রয়েছে, অর্থাৎ এবিসি ত্রিভুজের এবং পিকিউসি ত্রিভুজের, এমএনসি ত্রিভুজের প্রত্যেকের সূক্ষ্ম কোণগুলো কিন্তু সমান। আর সূক্ষ্ম কোণ সমান আর একটা করে কোণ সমকোণ, তাহলে প্রত্যেকেই এরা সদৃশকোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ। তাহলে আমি যদি এই কোণগুলোরও আমি থিটা কোণ সাপেক্ষে লম্ব আর অতিভুজ বা ভূমি বা অতিভুজ বা বিভিন্ন বাহুগুলোর অনুপাতগুলো নিই, তাহলে কি দাঁড়াবে? এখানে আমি লম্ব বাই অতিভুজের অনুপাত নিয়েছিলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি বাই এসি, তাহলে পি কিউ সি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? লম্ব বাই অতিভুজের অনুপাত পি কিউ বাই পিসি, পি কিউ বাই পিসি। দেখো আমি একটা সমান চিহ্ন দিলাম। কেন এই সমান চিহ্নটা দিলাম? না, এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা সূক্ষ্ম কোণ, যদি দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে সূক্ষ্ম কোণ যদি একই থাকে, তাহলে সেই সূক্ষ্ম কোণ সাপেক্ষে দুটো সমকোণী ত্রিভুজেরই বাহুগুলোর অনুপাতগুলো সমান হবে। অর্থাৎ এই যে ছোট এবিসি ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত যা হবে, এর থেকে আকারে বড় সমকোণী ত্রিভুজ পি কিউ সি এরও লম্ব আর অতিভুজের অনুপাত তাই হবে। একইভাবে এর থেকে আরও আকারে বড় এমএনসি ত্রিভুজেরও লম্ব আর অতিভুজের অনুপাত একই হবে, অর্থাৎ এমএন বাই পিসি, এই অনুপাতগুলো প্রত্যেকেই সমান হবে। তো আমি যদি নির্দিষ্ট করে বলে দিই এই থিটা কোণটা হচ্ছে, থিটা কোণের মানটা ধরো 30 ডিগ্রি, আমি নির্দিষ্ট করে বললাম, সেক্ষেত্রে এই তিনটে ত্রিভুজেরই লম্ব আর অতিভুজের অনুপাতটা হয়, এই লম্ব আর অতিভুজের অনুপাতের মানটা হয় 0.05 বা হাফ। এটা কখন? যখন থিটা 30 ডিগ্রি, তখন এই তিনটে অনুপাতেরই মান হয় 0.5 বা হাফ। শুধু এই তিনটে কেন, আমি যদি 30 ডিগ্রি সূক্ষ্মকোণকে রেখে যদি আমি আরও বড় সমকোণী ত্রিভুজ আঁকি বা যে কোনো আকারের সমকোণী ত্রিভুজ আঁকি, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু লম্ব আর অতিভুজের অনুপাতটা 0.5 বা হাফ আসবে। সেক্ষেত্রে তোমরা স্কেল দিয়ে লম্ব আর অতিভুজের মাপ নিয়ে তোমরা ওই অনুপাতটা নিয়ে দেখবে 0.5 বা হাফ আসছে। তো এটা তোমরা করে দেখতে পারো। তো একইভাবে লম্ব বাই অতিভুজের অনুপাতগুলো যেমন সমান হয়, একইভাবে ভূমি বাই অতিভুজের অনুপাতগুলো সমান হয়। এখানে আমি লিখেছি ছোট ত্রিভুজটার ক্ষেত্রে, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাই এসি, তার থেকে বড় ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে? কিউসি বাই পিসি। আর এমএনসি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এনসি বাই এমসি। এগুলো হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত, প্রত্যেকটা ক্ষেত্রেই সমান হবে যদি থিটা কোণটা নির্দিষ্ট থাকে। যদি থিটা কোণটা একই থাকে তাহলে প্রত্যেকটা সমকোণী ত্রিভুজেরই ভূমি আর অতিভুজের অনুপাতটা সমান হবে। তো এখানে 30 ডিগ্রির ক্ষেত্রে এই প্রত্যেকটা অনুপাতই হয়ে যায় √3/2। তো একইভাবে লম্ব আর ভূমির অনুপাতটাও প্রত্যেকটা ক্ষেত্রেই একই হবে। ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এবি বাই বিসি লিখেছি, বড় ত্রিভুজটার ক্ষেত্রে বড় ত্রিভুজগুলোর ক্ষেত্রে যথাক্রমে এখানে লম্ব বাই ভূমির অনুপাতটা পি কিউ বাই কিউসি সমান এমএন বাই এনসি, এই প্রত্যেকটা অনুপাতই সমান হবে। তো যদি ধরো এই যে থিটাটা 30 ডিগ্রির জায়গায় যদি হয়ে যায় থিটাটা
45 ডিগ্রি। তাহলে লম্ব বাই ভূমির অনুপাতটা হবে 45 ডিগ্রি থিটা কোণ সাপেক্ষে লম্ব বাই ভূমির অনুপাতগুলো, প্রত্যেকটা অনুপাতগুলোই হয়, তখন এটা হয়ে যায় 1। ঠিক আছে, এই অনুপাতটা প্রত্যেকটা ক্ষেত্রেই 1 আসবে যখন থিটাটা 45 ডিগ্রি। মানে তোমরা একটা সাধারণ আইডিয়া থেকেই বলতে পারো, যখন থিটা একটা সমকোণী ত্রিভুজের যখন থিটা 45 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি, তখন আরেকটা কোনো 45 ডিগ্রি। ঠিক, তাহলে 45 ডিগ্রি সূক্ষ্মকোণ কখন হবে? যখন সমকোণী ত্রিভুজটা সমকোণী হওয়ার সাথে সাথে সমদ্বিবাহু হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহু দুটো অর্থাৎ লম্ব আর ভূমি দুটো সমান হয়ে যায়, লম্ব আর ভূমির দৈর্ঘ্য সমান। আর লম্ব আর ভূমির দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? ওপর নিচ কাটাকাটি হয়ে গেল, একই হয়ে গেল। তাহলে একই হয়ে গেলে অনুপাতটা কত দাঁড়াবে? 1। লম্ব আর ভূমি যদি সমান হয়ে যায় তাহলে অনুপাতটা 1 দাঁড়াবে। ঠিক আছে, তো একইভাবে আমি যদি আরও যে অনুপাতগুলো আছে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব, এই প্রত্যেকটা অনুপাতের ক্ষেত্রেই যে ওপরের যে আমি তত্ত্বটা বললাম বা ওপরের যে নিয়মটা বললাম, যে আমি যদি আরও অন্যান্য যে সমকোণী ত্রিভুজ এঁকেছি সেইগুলোর ক্ষেত্রেও যদি এই অনুপাতটা নিই, তাহলে থিটা কোণ সাপেক্ষে প্রত্যেকটা অনুপাতই কিন্তু সমান হবে। এখন এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অনুপাত, কারণ বিজ্ঞানের যত রকম শাখা রয়েছে, পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা, মহাকাশবিদ্যা, মহাকাশ বিজ্ঞান, সমস্ত ক্ষেত্রেই এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর প্রয়োজন পড়ে। তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেহেতু খুব গুরুত্বপূর্ণ, সেই জন্যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা, বা যারা গণিতবিদ প্রাচীনকালে ছিলেন, তারা এগুলোর কাজের সুবিধার জন্য এই অনুপাতগুলোর এক একটা নাম দিয়েছিলেন। যেমন লম্ব বাই অতিভুজের নাম দিয়েছিলেন তারা, এই লম্ব বাই অতিভুজ এই অনুপাতটার নাম দিয়েছিলেন তারা সাইন থিটা। তার মানে কি দাঁড়ালো? যে কোনো এই সাইন থিটাটার মানে কি? যে কোনো সমকোণী ত্রিভুজের যদি একটা কোণ থিটা হয়, তাহলে সেই থিটা কোণ সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত, থিটা কোণ সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত, একেই আমরা সাইন থিটা রূপে আমরা প্রকাশ করছি। একইভাবে থিটা কোণ সাপেক্ষে কোনো সমকোণী ত্রিভুজের থিটা কোণ সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাতকে প্রকাশ করা হলো কস থিটা নাম দিয়ে। একইভাবে কোনো সমকোণী ত্রিভুজের থিটা কোণ সাপেক্ষে লম্ব আর ভূমির অনুপাতকে প্রকাশ করা হলো ট্যান থিটা নাম দিয়ে। অতিভুজ আর লম্বর অনুপাতকে প্রকাশ করা হলো কোসেক থিটা এই নামটা দিয়ে। অতিভুজ আর ভূমির অনুপাতকে প্রকাশ করা হলো সেক থিটা এই নামে। আর ভূমি আর লম্বর অনুপাতকে প্রকাশ করা হলো কট থিটা এই নাম দিয়ে প্রকাশ করা হলো। তাহলে অনুপাতগুলোর নাম তোমরা জানলে। এখন এই যে বিভিন্ন অনুপাত আমরা পেলাম, এই অনুপাতগুলোরও কিন্তু পারস্পরিক কিছু সম্পর্ক রয়েছে। কি সেই সম্পর্কগুলো? দেখো, তোমরা নিজেরাই সেই সম্পর্কগুলো বুঝতে পারবে। তোমরা দেখো, আমরা কি দেখলাম? যে সাইন থিটা মানে থিটা কোণ সাপেক্ষে কার কার অনুপাত? লম্ব আর অতিভুজের অনুপাত। আমি সংক্ষেপে অতি লিখলাম। আর কোসেক থিটা মানে কার কার অনুপাত? অতিভুজ আর লম্বর অনুপাত।
ওকে, তাহলে বোঝাই যাচ্ছে সাইন থিটাটা হচ্ছে, সাইন থিটার অনুপাতটা হচ্ছে কোসেক থিটা, মানে যার যার অনুপাত সেই অনুপাতের ঠিক উল্টোটা। মানে সাইন থিটার সঙ্গে কোসেক থিটার সম্পর্ক হলো সাইন থিটা সমান 1/কোসেক থিটা, বা লেখা যায় কোসেক থিটা সমান 1/সাইন থিটা। ঠিক আছে, একইভাবে আমরা দেখেছি যে কস থিটা মানে হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত, আর দেখলাম আমরা সেক থিটা মানে অতিভুজ আর ভূমির অনুপাত। তাহলে স্বাভাবিকভাবেই এই কস থিটা যার যার অনুপাত, সেক থিটাটা ঠিক তার উল্টোটা। তাহলে কস থিটা মানে কি হয়ে যাবে 1/সেক থিটা, বা সেক থিটা সমান লেখা যায় 1/কস থিটা। আবার দেখলাম আমরা ট্যান থিটা। ট্যান থিটা মানে কি লম্ব আর ভূমির অনুপাত, আর কট থিটা মানে হচ্ছে ভূমি ও লম্বর অনুপাত। তাহলে স্বাভাবিকভাবেই ট্যান থিটা সমান কি হয়ে যাবে 1/কট থিটা, আর কট থিটা মানে হয়ে যাবে 1/ট্যান থিটা। তাহলে এই যে অনুপাতগুলোর মধ্যে এই যে ত্রিকোণমিতিক অনুপাত, এই যে ত্রিকোণমিতিক অনুপাত তোমরা শিখলেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যেও আবার পারস্পরিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কগুলোর মধ্যে তোমরা কিছু জানলে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু সম্পর্ক জানবো, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব।